আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। এরপর জানিয়ে দিব বকেয়া ৮ কোটি মার্কিন ডলার বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা। আরো জানিয়ে দিব ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার। এবং জানিয়ে দেব ৩ লাখ কোটি টাকার প্রকল্প গ্রহণ নিশানায় রেলের ৪ দুর্নীতিবাজ মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব রিকশার পাদানিতে ঝুলতে থাকা গুলিবিদ্ধ নাফিজের নামে ভবন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা খবরে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৬০ দিন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসাররা এই বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারবেন। এর ফলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীকে সাজা দিতে পারবেন তারা। এ প্রসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী কালবেলাকে বলেন, আমাদের এই আদেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ করব। তিনি সবার সহযোগিতাও চেয়েছেন। এই সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। আগামী ২ মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ করা হলো বলে জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫, ২ এর ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আইনের ৬৪ ধারায় বলা আছে, কোন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে তিনি নিজেই গ্রেপ্তার করতে পারবেন অথবা অপরাধীদের গ্রেপ্তারের আদেশ দিতে পারবেন। অপরাধীকে হেফাজতে রাখতে শর্ত সাপেক্ষে জামিন দিতে পারবেন। ৬৫ ধারা অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার বা গ্রেপ্তারের আদেশই দিতে পারবেন তিনি একই সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১০০ ধারা অনুসারে বেআইনিভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মহকুমা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারবেন। উক্ত ম্যাজিস্ট্রেটের এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে কোনো ব্যক্তিকে এরূপ অবস্থায় আটক রাখা হয়েছে যে আটক রাখা অপরাধের শামিল, তখন তিনি তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারবেন এবং যার প্রতি পরোয়ানাটি নির্দেশিত তিনি পরোয়ানা অনুসারে উক্ত আটক ব্যক্তির জন্য তল্লাশি করতে পারবেন এবং সেই ব্যক্তিকে পাওয়া গেলে তাকে অবিলম্বে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে এবং অবস্থা অনুসারে যেরূপ মনে করেন সেরূপ উপযুক্ত আদেশ দেবেন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১০৭ ধারা অনুসারে যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয় যে কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ করতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট করতে পারে অথবা এমন কোনো অন্যায় কাজ করতে পারে যার ফলে সম্ভবত শান্তি ভঙ্গ হতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিঘ্ন হতে পারে, তখন উক্ত ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে ব্যবস্থা গ্রহণের পর্যাপ্ত পদ্ধতিতে উক্ত ব্যক্তিকে কোনো ১ বছরের অনধিক কাল শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা ব্যতীত একটি মুসলেখা সম্পাদনের আদেশ দেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলবেন। বকেয়া ৮ কোটি মার্কিন ডলার বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা। বকেয়া বিলের অর্থ চেয়ে ৪ দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চাপ, সংকট থেকে উত্তরণে অর্থ উপদেষ্টাকে কৃষি উপদেষ্টার জরুরি ডিও। ডলার সংকটের কারণে গত জুন থেকে এলসি বন্ধ থাকায় বাংলাদেশকে সার সরবরাহকারী আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর ৮ কোটি মার্কিন ডলার বকেয়া পড়েছে। এ কারণে চীন, কানাডা, সৌদি আরব ও মরক্কো এই ৪ দেশের রপ্তানিকারকরা বাংলাদেশকে সার দেওয়া বন্ধ করে দিয়েছে। পাশাপাশি বকেয়া বিলের অর্থ চেয়ে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চাপ প্রয়োগ করেছে
তারা। কৃষি অর্থনীতির মূল শক্তি সার। সেই সার যখন দেশের বাইরে থেকে আমদানি করতে হয় এবং বকেয়া না পেয়ে তার সরবরাহ বন্ধের কথা বলা হয়, তখন তার সংখ্যার কৃষির জন্য আতঙ্কের বিষয়টি চলতি বছরের জুন থেকে গড়ালেও ডলার সংকটের কারণে বিদায়ী আওয়ামী লীগ সরকার কৃষির স্বার্থে তড়িঘড়ি কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন সেই চাপও নিতে হচ্ছে, কারণ সার আমদানির বিষয়ে সরবরাহকারীদের পাওনা শোধে দেরি হলে এর প্রভাব পড়বে কৃষির ওপর। এমন বাস্তবতায় 4 দেশের সার সরবরাহকারী প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করার বিষয়ে জোর দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। অদ্ভুত পরিস্থিতি তুলে ধরে দ্রুত ডলার সংকট সমাধানের জন্য অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে আধার সরকারি পত্র ডিও দিয়েছেন কৃষি উপদেষ্টা। সম্প্রতি তিনি এ পত্র দেন। এর আগেও সার আমদানিতে ডলার সংকটের কথা অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল, তবে কাজ হয়নি। অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, আমরা আশা করছি সার আমদানির ক্ষেত্রে ডলার সংকট থাকবে না। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে। তিনি গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমান মঙ্গলবার একটি লিখিত আদেশে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়। উক্ত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। রফিকুর রহমান জানান, গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করেছেন। একজন দলীয় কর্মী হয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি দলে থাকার কোনো অধিকার নেই। তাই গত সোমবার নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল বন্ধ রয়েছে। ফোনালাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন। তিনি বলেন, ওই নেতাদের সাথে তিনি আন্দোলন করবেন, কিন্তু তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালে 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24 জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা গেছে। ফোনালাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম 1989 সালের 7 ডিসেম্বর। তার বাবা সুলেমান কায়সার এবং মা নীলুফার ইয়াসমিন, তার স্ত্রীর নাম রোকায়া আজাদ। তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রে শেখ হাসিনা সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, সেটি এখনো জানা যায়নি। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। 3 লাখ কোটি টাকার প্রকল্প গ্রহণ নিশানায় রেলের 4 দুর্নীতিবাজ মন্ত্রী। রেলপথ মন্ত্রণালয়ে 15 বছরেও কালো বিড়াল মুক্ত হয়নি। এ সময় মন্ত্রণালয়টি 5 মন্ত্রীর হাত বদল হয়েছে। প্রতিবারই নেওয়া হয়েছে নতুন প্রকল্প, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়নি। দফায় দফায় বাড়ানো হয়েছে ব্যয়। বিশ্বের বিভিন্ন দেশে রেলপথ নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয় 1,88,50,000 থেকে 2 কোটি মার্কিন ডলার। সেখানে বাংলাদেশে 7,63,70,000 ব্যয় দেখানো হয়েছে। গত সরকারের দীর্ঘমেয়াদে রেলে প্রায় 3 লাখ কোটি টাকারও প্রকল্প নেওয়া হয়েছে। বাস্তবায়ন হয়েছে 95টি, ব্যয় হয়েছে 1.25 লাখ কোটি টাকারও বেশি। বরাদ্দ থেকে লুটপাট হয়েছে চলমান 29 প্রকল্প। রেলের সম্পত্তি দখল, টেন্ডার বাণিজ্য, নিয়োগ ও বদলি বাণিজ্য হয়েছে বেসমার। প্রায় প্রতিটি খাতেই দুর্নীতি হয়েছে শত শত কোটি টাকা। ভাগ গেছে শীর্ষ পর্যায়ে
থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার পকেটে তারা দুর্নীতির টাকায় আরো ফুলে ফেঁপে উঠেছেন। গত 15 বছরে রেলপথ মন্ত্রণালয়ে মন্ত্রীর আসনে একের পর এক বসেছেন সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, মোহাম্মদ মুজিবুল হক, মোহাম্মদ নুরুল ইসলাম সুজন ও মোহাম্মদ জিল্লুল হাকিম। তাদের দুর্নীতি ও লুটপাটের তথ্য ধীরে ধীরে বেরিয়ে আসছে। 5 মন্ত্রীর সঙ্গে কাজ করা রেলের সাবেক সচিব, ডিজি, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্টদের দুর্নীতির তথ্য গোপন থাকছে না। 5 মন্ত্রীর একজন নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার। বাকি 3 জন পালিয়ে বেড়াচ্ছেন। 4 জনই এখন নিশানায় আছেন। বাকি 1 জন মারা গেছেন। তাদের খুঁজছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও, যাদের কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু কাজ হয়নি। তারাই খুঁজে বেড়াচ্ছেন তাদের। দুর্নীতি দমন কমিশনও তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে। রেলের সর্বশেষ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিমের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলছে দুদকে। মামলা আছে ওবায়দুল কাদের ও মুজিবুল হকের নামেও। রিকশার পাদানিতে জ্বলতে থাকা গুলিবিদ্ধ নাফিসের নামে ভবন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 4 আগস্ট বিকেল 4:30টার দিকে ফানগেটের পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিস। গুলিবিদ্ধ নাফিসকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয় তখনও সেই রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিল, যে ছবিটি কাঁদিয়েছিল পুরো বাংলাদেশকে। 18 আগস্ট নাফিজের নিজ স্কুল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে গোলাম নাফিস সহ বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় ছাত্র, শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা শহীদ গোলাম নাফিজের নামে এই প্রতিষ্ঠানের একটি ভবনের নামকরণের দাবি করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরা সে দাবির সাথে একত্রতা প্রকাশ করে। তারই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর 3টায় রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে শহীদ গোলাম নাফিজ ভবনের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি এবং ঢাকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান।